মানুষ মারার জন্য ধনী দেশগুলো তাদের অর্থ ব্যয় করতেছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অর্থ ব্যয় করে না। 5-7 বছর পর আর ফান্ডই নাই, তখন এই লোকগুলির কী অবস্থা হবে? তখন তাদের কি সশস্ত্র অবস্থা? তার তো না খেয়ে থাকলে তারা রাস্তায় নেমে যাবে। নেমে গেলে আমার দেশের অবস্থাটা কি হবে? এমনি ছোট্ট একটা দেশ, জায়গা জমি আমাদের খুব কম আছে, আমাদের নিজের লোকদেরই সুষ্ঠুভাবে খাবার দাবার দিয়ে তাদের কাজকর্ম দিয়ে নিরাপদে আমরা রাখতে পারি না। এখন এটা একটা আমাদের সিকিউরিটি থ্রেটের মতো এখানে আছে তারা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বোঝা হিসেবে দাঁড়িয়ে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে একটি সমস্যা। দর্শক, আপনারা জানেন যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশ আর্থিক থেকে শুরু করে সামাজিক এবং সকল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা নিরাপত্তাজনিত সংকট বিদ্যমান। এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী, সেটি প্রত্যাবাসনের আসলে কতদূর বাংলাদেশ এগিয়েছে বা সার্বিক পরিস্থিতি কী, সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা যুক্ত হয়েছি একজন বিশেষ ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন বিদেশি মিশনে কাজ করেছেন, জনাব আতিকুর রহমান স্যার। আমরা সরাসরি স্যারের সাথে আজকে কথা বলবো রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। স্যার, আপনি নিশ্চয় শুনলেন এবং বাংলাদেশ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, নানান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থায় এই রোহিঙ্গা জনগোষ্ঠী 10 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং প্রতিনিয়ত সেটির সংখ্যা বাড়ছে। তো এই যে একটা বোঝা অর্থনীতির উপরে, জনজীবনে একটা প্রভাব, এটিকে আসলে কিভাবে দেখবেন? এবং পাশাপাশি আমি আরও একটি বিষয় একটু যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, তিনি বাংলাদেশ সফরে আসলেন এবং তিনি মোটামুটি রোহিঙ্গাদেরকে নিয়ে একটা পুনরায় বিশ্ব মিডিয়াকে একটা সাড়া তুলে দিলেন, যেটি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? জাতিসংঘের মহাসচিব কিন্তু এই রোহিঙ্গা এটা তার দ্বিতীয় সফর। 2018 সালে উনি এসেছিলেন। তো এগুলি আমি যতটুকু বুঝতে পারি যে এটা অনেকটা রুটিন ওয়ার্কের মতো। ওনার আসার প্রয়োজন মনে করেছেন যে রোহিঙ্গাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, এবং রমজান মাসে উনি আসলেন, তাদের সাথে ইফতার করলেন, ওখানে তাদের সাথে কথাবার্তা বললেন, তাদের সুবিধা অসুবিধা সবই উনি শুনলেন। উনি ভালো করে জানেন যে মিয়ানমারে এখন অভ্যন্তরীণ যেই সশস্ত্র কোন্দল চলতেছে সেটা উনি জানেন, এবং সেই অবস্থায় তাদের একটা সুষ্ঠু নিরাপদ প্রত্যাবাসন যে সম্ভব না সেটা উনি জানেন। এটা একটা ইস্যু। আর দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যেই ফান্ড দরকার এই রোহিঙ্গাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য, সেই ফান্ডের অভাব দিন দিন বাড়ছে। গত 4-5 বছর যাবত এটা কমতেছে। আজকে 7-8 বছর যাবত এই বর্তমান রোহিঙ্গারা এসেছে। এর আগেও 80 দশকেও রোহিঙ্গারা এসেছিলো এখানে, তাদের অনেকে রয়ে গেছে, পরে ম্যাক্সিমাম চলে গেছিলো। তা এখন এই ফান্ডের যে দুরবস্থায় উনি পড়েছেন ফান্ড নিয়ে, সেটাও উনি ব্যক্ত করেছেন এখানে। আমার মনে হয় না যে এই 25 সালে আগের যে ফান্ড ছিল তার 40% ফান্ডও উনি পাবেন। তো ফান্ড যদি কেউ না দেয়, এখানে ফান্ড না দিয়ে যুদ্ধে ব্যয় করতেছে টাকা, মানুষ মারার জন্য ধনী দেশগুলো তাদের অর্থ ব্যয় করতেছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অর্থ ব্যয় করে না। তো সেটা একটা বিরাট প্রশ্ন আসবে। বাংলাদেশ এতগুলি লোক, 10-11 লক্ষ লোক আজকে 7-8 বছর যাবৎ এখানে রাখছে। আমাদের অনেক এমনি ছোট্ট একটা দেশ, জায়গা জমি আমাদের খুব কম আছে, আমাদের নিজের লোকদেরই সুষ্ঠুভাবে খাবার দাবার দিয়ে তাদের কাজকর্ম দিয়ে নিরাপদে আমরা রাখতে পারি না। এখন এটা একটা আমাদের সিকিউরিটি থ্রেটের মতো এখানে আছে তারা। মারামারি হয়, অস্ত্র, নানান কিছু শোনেন তো প্রায় নিউজ এগুলো আসে তাদের এখানে দিয়ে। এবং তাদের যদি এরকম আর্থিক দিকটা দৈন্যতা আসে, জাতিসংঘ টাকা পয়সা না দিতে পারে, তখন আমাদের চোখের সামনে দেখতে হবে লোকগুলি দিন দিন মরে যাবে। সেটা আমরা দেখতে পারবো না, আমাদের সর্বস্ব বিক্রি করে আমরা ওইখানে তাদের বাঁচিয়ে রাখবো। আমাদের নিজের লোকদেরই খাবার নাই ঠিকমতো, সেখানে এই লোকগুলি এটা বিরাট প্রশ্ন। 2টা প্রশ্ন, প্রত্যাবাসন যেরকম, সে তাদের ওইখানে একটা সুষ্ঠু এবং নিরাপদ প্রত্যাবাসন, সেই অবস্থা ওইখানে কবে হবে সেটা কেউ জানে না। আর অর্থনৈতিক দিক থেকে তাদের যেই জাতিসংঘ থেকে যে আর্থিক সাহায্যটা আসে, সেটা যদি দিন দিন কমে যায় এবং এক সময় দেখা যাবে যে 5-7 বছর পর আর ফান্ডই নাই, তখন এই লোকগুলির কী অবস্থা হবে? তখন তাদের কি সশস্ত্র অবস্থা? তার তো না খেয়ে থাকলে তারা রাস্তায় নেমে গেলে আমার দেশের অবস্থাটা কি হবে সেটা আমাদের কিন্তু ভাবতে হবে এখনই। সেই প্রশ্ন উত্তর কিন্তু গুতেরেস সাহেব দিয়ে যাইতে পারেন নাই।
প্রত্যাবাসনের কথা যেতে পারেন নাই, আমাদের বলছে, উনি কী বলে গেলেন যে আশেপাশের দেশগুলি নিয়ে আমরা তাদের উপর চাপ সৃষ্টি করব, চাপ সৃষ্টি করে ওদের সশস্ত্র সংগ্রাম চলতেছে আভ্যন্তরীণ যে কোন্দল সেটা মিটাবো, সেটা বন্ধ করব, তারপর যদি একটা সুন্দর পরিবেশ হয় সেখানে পাঠাবো। এই দায়িত্ব বাংলাদেশ কি পারে নিতে? জাতিসংঘই পারে না, জাতিসংঘ পারবেও না। স্যার, আপনি কি মনে করেন যে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আঞ্চলিক যে শক্তিগুলো রয়েছে, বিশেষ করে ভারত, চীন এবং অন্যান্য যে পরাশক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, এই যে দেশগুলো তাদের আসলে কি ধরনের ভূমিকা থাকতে পারে বা তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে এখানে? বাইরের যারা দূরে আছে তাদের খুব একটা করণীয় নাই, শুধু আর্থিক সাহায্য ছাড়া। এখানে সবচেয়ে বেশি কাজ যারা করতে পারে সেটা দুটো দেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন। এখন ভারত এবং চীনের সাথে মিয়ানমারের যে সম্পর্ক, ভারত এবং চীনের সাথে আমাদের যেই সম্পর্ক, এই সম্পর্ক দুইটার বিশ্লেষণ করতে হবে আগে, এটার উত্তর পেতে হলে। এটার বিশ্লেষণ করলে উত্তর সবাই পেয়ে যাবে, এবং এর উত্তর যে এরা কোনো দিন সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারবো না, আর তারও মনে হয় না মনে করবেন যে আমরা এই ব্যাপারে এগিয়ে যাই, এটার সমাধান করে দেই। স্যার, এবার একটু অভ্যন্তরীণ বিষয়ে আসি। রোহিঙ্গা জনগোষ্ঠী আসার পরে তারা বাংলাদেশের অর্থনৈতিক জায়গায় যেমন একটা চাপ সৃষ্টি করেছে, এবং পাশাপাশি আমরা দেখছি যে আমাদের যে অভ্যন্তরীণ সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু হুমকির মুখে পড়েছে। এবং এখন বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা ক্যাম্প নির্ভর, তারা কিন্তু যেটি স্যার, তারা কিন্তু দেশ বিদেশে বা বিশেষ করে মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের সাথে একটা যোগসূত্র খুঁজে পাওয়া গেছে, এবং নানা ধরনের ভারী ভারী অস্ত্রের একটা ঝনঝনানি লক্ষ্য করা যাচ্ছে। এটি আসলে আমাদের স্থানীয় জনগোষ্ঠী থেকে শুরু করে আমাদের জাতীয় নিরাপত্তার উপর কী ধরনের হুমকি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? এটা অবশ্যই সামাজিক একটা হুমকি হবে, নিরাপত্তা তো অবশ্যই হবে। এবং আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যখন আর্থিক দিক থেকে সাহায্য সুবিধা কমে যাবে তখন তারা তো না খেয়ে মরবে না, তখন তারা কিন্তু বের হয়ে যাবে, এবং বের হয়ে গেলে তখন পরিস্থিতিটা বুঝতে পারবেন যে আমাদের জন্য কত ভয়াবহ এটা হতে পারে। সুতরাং সময় থাকতে যদি তাদের আমরা নিরাপদ কোনো স্থানে পাঠানোর ব্যবস্থা না করতে পারি, মানে তাদের স্বদেশে, তাদের ভিটেমাটিতে না ফেরত পাঠাতে পারি, তাহলে এই থ্রেটটা আমাদের জন্য থেকেই যাবে, এবং দিন দিন এটা ভয়াবহ হবে। এবং এমন সময় আসবে যখন এটাকে আমরা কেন জাতিসংঘ সেটা কন্ট্রোল করতে পারবে না। আর সেটা এই অঞ্চলের নিরাপত্তাকে শুধু বিঘ্নিত করবে না, মিয়ানমারকেও কিন্তু ক্ষতি করবে, এবং সেটা মিয়ানমারও বোঝা উচিত। আর অন্যরা তো বুঝবে কিনা জানি না, আমাদের তো অবশ্যই বুঝতে হবে। আর আমরা বুঝে কি করতে পারবো, বুঝে যে আমরা কিছু একটা করতে পারবো, সেটার উপায় আমি আপাতত দেখি না। যদি চীনকে সম্মত করা যায় ভারতকে সহ, তাহলে ভারতের সাথে তো ভারত এবং চীনের সাথে, দুইটা দেশের সাথে কিন্তু মিয়ানমারের আমাদের চেয়ে বেশি সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আমাদের চেয়ে ওদের বেশি, ওদের স্বার্থ বেশি। সেক্ষেত্রে এই দুটো দেশ যদি উদ্যোগ নেয় আঞ্চলিক পর্যায়ে, তাহলে আমেরিকা বা ব্রিটিশরা বা ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান কান্ট্রিগুলি, এদের খুব একটা ভূমিকা না হলেও চলবে। এরা যদি আর্থিক সাহায্যটা দিয়ে এদের রিপিটেশন ব্যবস্থাটা করে দেয়, অতটুকুই যথেষ্ট। কিন্তু চীনকে, ভারতকে রাজি করাতে হবে, এবং এটা আজকে 4-5 বছর যাবতীয় সরকার চেষ্টা করতেছে। আমি জানি যতটুকু, কেউ পারে নাই, কিন্তু যদিও তারা বলছে তারা সাহায্য করবে। এই ব্যাপারে 2বার চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরও করেছেন। সফর করলেও আলোচনা হয়েছে যে তারা সাহায্য সহযোগিতা করবে এবং 3 পক্ষ মিলে করবে, কিন্তু এটা হয় নাই। এবং বর্তমানে আমাদের দেশে যে অবস্থা, পরিস্থিতি, আগামীতে কী অবস্থা হয় জানি না, সেই পরিস্থিতিতে আমার সন্দেহ যে রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা যদি ওইখানে শান্তি না ফিরে আসে, আর ওরা যদি না চায়, এবং চীন, ভারত যদি না চায়, আমরা কোনো কালো ওদের ওইখানে ফেরত পাঠাতে পারবো না। তবে একটা অপশন আমি আগেও বলেছি অনেকবারই, ওটা আমরা দেখতে পারি, যেটা ভুটান থেকে যখন নেপালিজদের বের করে দেওয়া হয়েছিল 80-র দশকে, ওরা নেপালে যে শেল্টার নিল, নেপালে যেহেতু নেপাল থেকে আসা, নেপালে যে শেল্টার নিয়ে ওইখানে ওরা তাঁবু করেছিল জাতিসংঘের আন্ডারে। পরে ভুটান বিভিন্নভাবে বৈঠক, অনেক কিছু হয়েছে, 3-4 বছর পর্যন্ত একটু যাইতে পারে নাই। ওদের তখন কানাডা ভাগ করে সব দেশ নিয়ে গেছে, কয়েক হাজার ছিল মাত্র। এখানেও হয়তো 10-11 লক্ষ লোক নেওয়া কঠিন,
আমাদের যদি কোনো রকম ওয়ে থাকে, আমাদের সরকার যদি সেটা পারে, আমেরিকা কয়েক লক্ষ নেক, কানাডা কয়েক লক্ষ নেক, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলি কয়েক লক্ষ নেক, অস্ট্রেলিয়া নেক, নিউজিল্যান্ড নেক, ওদের জায়গার অভাব নাই, ওখানে নিয়ে এদের সেটেল করুক। এটা যদি করতে পারে এটা হবে ইজিয়েস্ট ওয়ে আমাদের বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য এবং এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, মিয়ানমারকেও বাঁচানোর জন্য। 3 দিক থেকেই সেভ করতে পারবে। সেই চিন্তাটা করা সবচেয়ে ভালো হবে। আমরা যে আলোচনা করলাম ওদের রিপ্রেটেশনের জন্য, বা আমরা চাপ সৃষ্টি করে ওদের অভ্যন্তরীণ যেই অশান্তি বিরাজ করছে সেটাকে শান্তিতে আনার, এগুলি কঠিন কাজ। দর্শক, সকল বাধা বিপত্তি এবং সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরাও চাই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরে যাক। বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি বাংলাদেশের মানুষ তারা উপভোগ করুক এবং বাংলাদেশের সকল যে সমস্যা আছে সেটি নিরসন হোক, সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি।